কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে এই সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ড্রাগন ফল ভিয়েতনামের জাতীয় ফল। সাম্প্রতিক বছরে বাংলাদেশে এর চাষ খুব ব্যাপকভাবে শুরু না হলেও অনেকেই এই ড্রাগন ফল চাষে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশে 2007 সালে ড্রাগন ফলের জাত আমদানি করেছেন বাউজান পালন সেন্টারের পরিচালক ডক্টর এম এ রহিম। ইতোমধ্যেই ডক্টর রহিম তার ডান পালন সেন্টারে শতাধিক উদ্যোক্তাকে ড্রাগন চাষ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। গত 3 বছর ধরে এই ডান পালন সেন্টারে এর বংশ বিস্তার কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, ভিয়েতনাম থেকে এর জানপ্রাজম আনার পর বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগিতা যাচাই সাপেক্ষে বাউ ড্রাগন 1 ও বাউ ড্রাগন 2 নামে 2টি জাত অবমুক্ত করা হয়েছে। আমাদের দেশে জনসংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। তার তুলনায় আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ছে না, বরং কমে যাচ্ছে। কিন্তু এই ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে আমাদের এই জমি ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের দেশের হরিজেন্টাল এক্সপেনশনের সুযোগ নেই, সেহেতু আমাদের ভার্টিক্যাল এক্সপেনশনের দিকেই যেতে হবে, যার একটি উদাহরণ হচ্ছে মাল্টি স্টোরেজ ক্রপিং সিস্টেম বা বহুস্তর বিশিষ্ট ফসলের চাষ পদ্ধতি, যেখানে একই জমিতে বিভিন্ন উচ্চতার ভিত্তিতে অনেকগুলো ফসল একসাথে চাষ করা যায়। এই গবেষণায় মূলত অঞ্চল ভিত্তিক প্রচলিত বিভিন্ন ফল, সবজি এবং মশলা জাতীয় ফসল চাষের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী আম, জাম, কাঁঠাল, লিচু এবং লতা জাতীয় ফসল যেমন গোলমরিচ, গাছ আলু, চুই ঝাল, পান প্রভৃতি ফল গাছের গোড়ায় রোপণ করতে হবে। তারপর 2 বড় ফল গাছের মাঝে থাকবে মাঝারি উচ্চতার ফল গাছ, যেমন পেঁপে, পেয়ারা, লেবু, সজিনা, কলা, সাফেদা, কামরাঙ্গা, আমড়া, জামরুল, মাল্টা, বাতাবি লেবু, কুল ইত্যাদি। এবং এরপর মাঝারি উচ্চতার ফল গাছের মাঝে কম উচ্চতার ফসল যেমন আনারস, আদা, হলুদ, কচু শাক, লাল শাক, পুঁই শাক, ওল ইত্যাদি লাগাতে হবে।
এই পদ্ধতি অনুসরণে একদিকে যেমন আমরা একই সাথে একই জমি থেকে বিভিন্ন ধরনের পুষ্টি পেতে পারি, অন্যদিকে আমাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সক্ষম হবে। সুতরাং গবেষণার মাধ্যমে এই পদ্ধতি বাণিজ্যিকভাবে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা প্রয়োজন, যাতে করে তারা একই জমি থেকে একই সময়ে বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সক্ষম হয়। গরু দিয়ে মলনের সাহায্যে অথবা শক্ত কাঠের উপর পিটিয়ে ধান মাড়াই আমাদের দেশের সনাতনী একটি পদ্ধতি। সাম্প্রতিক সময়ে গরু এবং শ্রমিকের দুষ্প্রাপ্যতা বিবেচনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ শক্তিচালিত এই ধান মাড়াই যন্ত্রটি উদ্ভাবন করেন। ব্রি ওপেন ড্রাম থ্রেসার বা ব্রি ধান মাড়াই যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্রি ওপেন ড্রাম থ্রেসারের গঠন কৌশল সহজ, স্থানীয়ভাবে ওয়ার্কশপে তৈরি ও মেরামত করা যায়। সর্বোচ্চ 4 জন পুরুষ কিংবা মহিলা শ্রমিকের পক্ষে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কেজি ধান মাড়াই করা সম্ভব। ওপেন ড্রাম থ্রেসারের মাধ্যমে বীজ ধানও সহজে মাড়াই করা সম্ভব এবং মাড়াইয়ের সময় খড় অক্ষত অবস্থায় থাকে। শ্যালো টিউবওয়েল কিংবা পাওয়ার টিলারের ইঞ্জিন অথবা মোটর দিয়ে এই যন্ত্র চালানো সম্ভব। এক্ষেত্রে 4.5 অথবা 3.5 অশ্বশক্তির মোটর ব্যবহার করা যেতে পারে। সনাতন পদ্ধতির তুলনায় এই যন্ত্রটির সাহায্যে ধান মাড়াইয়ের ক্ষেত্রে বিঘা প্রতি 300 টাকা সাশ্রয় করা সম্ভব। কৃষিপ্রধান বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন যারা সৃষ্টিশীল মানসিকতার আর উদ্যমের জন্য কৃষিকে সাজিয়েছেন মনের মতো করে। এমন একজন সফল কৃষক ধামরাইয়ের মতিউর রহমান, একজন সৃষ্টিশীল অনুসরণীয় কৃষক। বছরের 12 মাস কোনো না কোনো কিছু করেন বিশেষ পদ্ধতি প্রযুক্তি অনুসরণ করে। যা তাক লাগিয়ে দেন এলাকার কৃষিকে। কৃষি বিভাগীয় প্রযুক্তিকে মাথায় রেখে কৃষি বিভাগীয় কর্মকর্তাদের পরামর্শ মেনে এগিয়ে যাচ্ছেন মতিউর রহমান। সফলও হয়েছেন আশাতীত। পটলের কথাই ধরা যাক। এলাকার সবাই যখন কেবল পটল চাষ শুরু করেন, মতিউর রহমান তখন পরিপক্ক পটল বিক্রি শুরু করেন। আবার যখন শেষ হয়ে যায় তখনও মতিউর রহমানের পটল বাজারে বিক্রি হয় দেরির ফসল হিসেবে। এটার মধ্যে আমি জৈব সার বেশি দিছি, আপনার খোল আর আপনার গোবর এগুলো পচিয়ে, আমি কাঠের গুঁড়া এগুলো পচিয়ে যে সারটা বানাইছি ওইটা দিছি। তারপরে আপনার কিছু দিছি, ওই পটাশ দিছি, যেহেতু আমার ওই পটাশটা একটু কম পড়ে বেশি, আর কিছু ডিএপিও দিছি। তারপরে আমি বলছি প্রতি গর্তে আর কি কিছু বাবিষ্টনও দিছিলাম, কারণ এটা পচে বেশি। বিশেষ পদ্ধতিতে ছাই, পশুর হাড়, সমিলের ভুসি, পোল্ট্রি লিটার এসব ব্যবহার করে জৈব সার তৈরি করেন তিনি। আর এগুলো নিজের জমিতে ব্যবহার করে ফসল বাড়ান জ্যামিতিক হারে। প্রতি স্কোয়ার ফিটে 4টা করে পটল আছে এবং পটল হবে আপনার 10 কেজি হয়ে যাবে এই ক্ষেতের। প্রতি সপ্তাহে আমি এক একর থেকে আমি এই বছর আল্লাহ চাইতো 15,000 টাকা করে প্রতিদিন উঠাইতে পারবো। এটা আমার একদম মানে ক্লিয়ার বিশ্বাস, উঠবেই। সবচেয়ে মারাত্মক পোকাই কৃষকের জন্য ক্ষতি করে মাছি পোকা, এটার জন্য বীজ দিতে হয়, কিন্তু এটার জন্য রাসায়নিক বীজ দিতে হবে না। পটলের জন্য ফলের মাছি পোকা একটি ক্ষতিকারক পোকা। এ পোকার আক্রমণে ফলন অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। সেক্ষেত্রে ফেরোমন ফাঁদ সহ আইপিএম পদ্ধতি অনুসরণ করে আমরা সহজে এই পোকা থেকে পটলের জমিকে রক্ষা করতে পারি। তাছাড়া পাউডারি মিলডিউ নামক একটি ছত্রাকজনিত রোগ পটলের ক্ষেতের জন্য একটি ক্ষতিকারক রোগ হিসাবে দেখা যায়। এটার জন্য প্রয়োজনীয় বালাইনাশক অনুমোদিত হারে প্রয়োগ করতে হবে। পটলের জমিতে বাড়তি যদি খুব বেশি পরিমাণ হয়ে যায় তো সেক্ষেত্রে শতকরা 5 ভাগ ডগা বা লতাগুলো ছেটে ফেলতে হবে, তাহলে ফুল এবং ফলের গ্রোথটি বেশি হবে, অর্থাৎ বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে। তাছাড়া সেচ,
সার অন্যান্য যে সমস্ত নিয়ামকগুলো ভালো ফলনের জন্য প্রয়োজন সেগুলো যথাযথভাবে কৃষক ভাইয়েরা প্রয়োগ করলে ভালো ফলন পাবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুধী দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এবারে প্রাণী বিষয়ক প্রতিবেদন। বহুকাল ধরে বাঙালির খাদ্য তালিকায় দুধ স্থান করে রয়েছে, কারণ দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ। একসময় কৃষি নির্ভর বাংলাদেশের প্রতিটি কৃষকের বাড়িতে গরু পালের মধ্যে 2-4টে গাভী বাছুর চোখে পড়ত। চাষিরা এখন খামার পদ্ধতির দিকে ঝুঁকে পড়ছেন, ফলে 2 দশক আগের তুলনায় দুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। আর এই খামার পদ্ধতির সাফল্যের পেছনে মৎস্য ও প্রাণীজ সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সরকারের এই মন্ত্রণালয়টি সচিবালয় থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা পর্যন্ত বিস্তৃত। আমি 27 সন থেকে 3টা ছোট বাছুর দিয়ে স্টার্ট করছি আর কি। ওর থেকে আল্লাহর রহমতে আমি 30-32টা গরু বানাইছি, বাড়িঘর ঠিক করছি, ছেলে মেয়ে লেখাপড়া করাইছি এবং কাজে দিছি, মেয়ে বিয়ে দিছি, ছেলে দুটো বিয়ে করছি। এর ভিতর থেকে সব কিছু বাংলাদেশ সরকারের আমি কিছু সাহায্য পাই, ওষুধ ডাক্তার এগুলা সম্পূর্ণ কিছু আমার সাহায্য করে সবাই। সঠিক জাত নির্বাচন ও সুষ্ঠু পরিচর্যা করে গাভী লালন পালন করতে পারলে গাভী খামারগুলো সমন্বয়ে অঞ্চল ভিত্তিক দুগ্ধ শিল্প গড়ে ওঠার অমিত সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 250 মিলিলিটার দুধ ও 120 গ্রাম মাংস প্রয়োজন, যার বিপরীতে আমরা পাই দৈনিক 51 মিলিলিটার দুধ ও 20 গ্রাম মাংস। সেই লক্ষ্যে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করতে হলে যে বিষয়গুলো সঠিকভাবে পালন করা প্রয়োজন তা হচ্ছে স্থান নির্বাচন। গাভীর স্বাস্থ্যসম্মত বাসঘর নির্মাণের জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে স্থান নির্বাচন করতে হবে সেগুলো হচ্ছে উঁচু সমতল ভূমি যেখানে বৃষ্টির পানি জমে না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জায়গায় ঘরের স্থান নির্বাচন করতে হবে। বাসস্থান। বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি চিন্তা করে গাভীর জন্য নির্মিত বাসস্থানটি সাধারণত উঁচু জায়গায় পূর্ব পশ্চিমে লম্বা করে ঘর তৈরি করতে পারলে ভালো হয়। ঘরের চালা টিন, ছন ও বাঁশের চাটাই দ্বারা তৈরি করা যেতে পারে। খোলামেলা জায়গায় হতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। মেঝে পাকা হওয়া উত্তম, তবে খসখসে হতে হবে। তাছাড়া এই ধরনের রাবার প্যাডও ব্যবহার করা যেতে পারে। প্রতিটি আদর্শ খামারে গোবর, চোনা ইত্যাদি সহজে পরিষ্কার করার জন্য ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। নির্ধারিত পরিমাণে খাদ্য প্রদান। দুগ্ধ উৎপাদনের জন্য গাভীকে অবশ্যই সুষম খাদ্য সরবরাহ করতে হবে। গাভী 3 লিটারের অধিক দুধ প্রদান করলে প্রতি 2.5 লিটার দুধের জন্য অতিরিক্ত 1 কেজি হারে দানাদার খাদ্য প্রদান করতে হবে। সঠিক সময়ে দুগ্ধ দহন ব্যবস্থাপনা। জন্মের পর প্রথম সপ্তাহে 3 থেকে 4 বার করে দুগ্ধ দহন করা প্রয়োজন। এতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায় এবং ওলান প্রদাহ রোগের সম্ভাবনা কম থাকে। তাছাড়া যে ঘরে গাভীকে দুধ দহন করা হবে সেটি অবশ্যই পরিষ্কার, শুকনো, ধুলাবালিবিহীন এবং ঠান্ডা বা ছায়াযুক্ত হতে হবে। মলমূত্র খাদ্যের অবশিষ্টাংশ প্রতিদিন পরিষ্কার করতে হবে। খাদ্যপাত্র প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। দুধ দহনের পূর্বে বাছুরকে দুধ খাওয়াতে হবে। যিনি দুধ দহন করবেন তার শরীর, হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে করতে হবে। দহনকারীর হাতে নখ অবশ্যই ছোট রাখতে হবে। দুধ দহনের পূর্বে গাভীর ওলান ধুয়ে নিতে হবে। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনার মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনার যে কোনো মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি
বাংলার কৃষি। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।